আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। চাঁদাবাজির দায়ে সমন্বয়ক আটকের সংবাদে বেদনায় নীল হয়ে গিয়েছি বলছেন মির্জা ফখরুল। এদিকে এবার হাসিনাকে কোথায় পাঠাচ্ছে ভারত? জানাবো, সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচন দিলে তা গ্রহণযোগ্য হবে না বলছেন সিপি। এবং সর্বশেষ জানাবো, ভোটের জন্য 1.5 লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে বলছেন প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁদাবাজির দায়ে সমন্বয়ক আটকের সংবাদে বেদনায় নীল হয়ে গিয়েছি বলছেন মির্জা ফখরুল। সম্প্রতি চাঁদাবাজির দায়ে রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ক আটকের সংবাদ পড়ে বেদনায় নীল হয়ে গিয়েছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এ অনুভূতির কথা তিনি বলেছেন আজ রাজধানীর এক অনুষ্ঠানে। 5 সমন্বয়ক আটকের প্রসঙ্গে টেনে মির্জা ফখরুল বলেন, যখন পত্রিকা খুললাম বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ সদস্যের কাছ থেকে 50 লাখ টাকা আদায় করেছে। মির্জা ফখরুল আরও বলেন, এটা কি পরিণতি? এটাই কি আমরা চেয়েছিলাম? দেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছরও হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? জুলাই গণঅভ্যুত্থানে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য 2000-এর বেশি মানুষ নিজের জীবন দিয়েছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। গুলশান থানায় পুলিশ সূত্রে জানিয়েছে, 17 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির নেতা আব্দুর রাজ্জাক ও কাজী গৌরব অপু সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন। বলতে থাকেন, টাকা না দিলে গ্রেপ্তার করাবেন। তখন শাম্মী আহমেদের স্বামী তাদের 10 লাখ টাকা চাঁদা দেন। আবার গত শনিবার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে যান। খবর পেয়ে পুলিশ আব্দুর রাজ্জাক সহ 5 জনকে গ্রেপ্তার করে। ওই দিন রাতে রাজ্জাকের সঙ্গে গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন এবং সদস্য মোহাম্মদ সাদাকাউন সিয়াম ও সাদমান সাদাব। এই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এ পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়। মির্জা ফখরুল বলেন, আজ টেলিভিশনে পত্রপত্রিকায় বারবার করে ডিবি অফিসের ছবি দেখানো হয়। আমাদের নেতাকর্মীরা যাদের রক তুলে নেওয়া হয়েছিল, হাত ভেঙে দেওয়া হয়েছিল, ঝুলিয়ে পিটিয়ে মারা হয়েছিল, এমনকি আমাদের জুনিয়র লিডার টুকু সাহেবকে পর্যন্ত সেদিন ছাড় দেওয়া হয়নি। কই আমাদের সাংবাদিক ভাইয়েরা তো তাদের ছবি ছাপেনি। আমি অনুরোধ করব, প্লিজ কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন এবং যার যে অবদান আছে সেটাকে স্বীকার করবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে একটা পরিত্যক্ত কারাগারে পাঠানো হয়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ বিষয়গুলো নিয়ে কেউ এখন কথা বলে না। দেশের গণতন্ত্রের জন্য খালেদা জিয়া জীবনের সবকিছু ত্যাগ করেছেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোকে দোষারোপের চেষ্টা করছেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলেছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করেছেন। ইনডিরেক্টলি যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে সহযোগিতা করছি, সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই। বিএনপি মহাসচিব বলেন, দুর্ভাগ্য আমাদের, আমরা এমন কিছু বিষয় নিয়ে বিতর্ক করছি, এমন কতগুলো বিষয় নিয়ে নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছি যা বাংলাদেশকে আরও পেছনে ঠেলে দিতে পারে। এটি ফ্যাসিস্টদের শক্তি যোগাতে পারে, সুযোগ তৈরি করে দিতে পারে নতুন করে বাংলাদেশে চেপে বসার। জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 1 বছর হয়ে গেলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কেন শুরু হয়নি, সেই প্রশ্ন তোলে মির্জা ফখরুল। তিনি বলেন, 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হলো না কেন? এখনো পর্যন্ত তো সেই সমস্ত হত্যাকারীদের যারা প্রকাশ্যে হত্যা করেছে, বিবিসি তার অডিওতে দেখাচ্ছে হাসিনার নির্দেশ দিয়ে গুলি করো, লেথাল উইপন ইউজ করো। বিষয়টি এখনো পর্যন্ত আসেনি। 15 বছর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অমানবিক নির্যাতন সহ্য করেছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, কিন্তু কেউই একবারের জন্য আত্মসমর্পণ করেনি। কথাটাকে জোর দিয়ে বলছি, কথাটা এজন্যই বলছি, আমাদের কোনো নেতাই কিন্তু সেদিন কোনো মুচলেখা দেননি। এবার হাসিনাকে কোথায় পাঠাচ্ছে ভারত? দিল্লির অভিজাত এলাকায় একটি নিঃশব্দ ফ্ল্যাট, সেইখানে
এখনও কার্যত গৃহবন্দী বাংলাদেশের একসময় সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় গোয়েন্দাদের কড়া পাহারায় থাকা এই ঠিকানাটি এখন আর কেবল রাজনৈতিক আশ্রয়স্থল নয়, বরং উপমহাদেশীয় রাজনীতির এক নতুন সংকেত চিহ্ন। একসময় যাকে দিল্লির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে আখ্যা দেওয়া হতো, সেই শেখ হাসিনা এখন মোদী প্রশাসনের জন্য এক বিব্রতকর নাম। ভারতে তার অবস্থান নিয়ে কেউ কিছু বলছে না খোলাখুলি, কিন্তু সকলেই জানে দিল্লি এখন তাকে রাখতে চায় না, আবার সরাসরি ত্যাগও করছে না। সূত্র বলছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারাও আজ শেখ হাসিনার নাগালে নেই। লন্ডন থেকে ভারতে পাড়ি দেওয়া হাসান মাহমুদ 3 সপ্তাহ ধরে একবার দেখা পাওয়ার অপেক্ষায়, কিন্তু কোনো সাড়া নেই। এমনকি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। ভারত এখন এক কৌশলগত বাস্তববাদী অবস্থানে। মুখে কিছু না বললেও তারা নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারকে কার্যত মেনে নিয়েছে। তবে সম্পর্ক এখনও ঠান্ডা। সীমান্তে পুশিন, গোলাগুলির চিকিৎসা বিষয়ে নিষেধাজ্ঞা, সব মিলিয়ে জমে থাকা বরফ গলছে না। বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় কূটনীতিক এখনও কার্যকর সংলাপ শুরু করতে পারেনি। বিশ্লেষকরা বলছেন, ভারত গত 15 বছর ধরে আওয়ামী লীগকে একমাত্র ভরসা করে মনময় বড় কূটনৈতিক ভুল করেছে। এখন তারা বিকল্প খুঁজছে, তবে সেটা সহজ কাজ নয়। ডক্টর ইউনূসের সরকার এখনও পুরোপুরি স্থিতিশীল না হলেও একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা করছে। ভারত আপাতত অপেক্ষায়। তাদের প্রত্যাশা বাংলাদেশে অন্তত একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, যেখানে জনগণ মতামত প্রতিফলিত হবে। আজ শেখ হাসিনা আর কেবল এক রাজনৈতিক নন, তিনি হয়ে উঠেছেন একটি অনাকাঙ্ক্ষিত বাস্তবতা। মিত্রের ছায়ায় যাত্রা শুরু করা এই নেত্রী এখন সেই মিত্রের কাছেই পরিত্যক্ত। শেষমেশ প্রশ্ন রয়ে যায়, শেখ হাসিনা কি ফিরতে পারবেন, নাকি ইতিহাস তাকে এক প্রান্তিক খাতায় লিখে রাখবে, যেখানে লেখা থাকবে স্বৈরাচারকে শেষমেশ তার মিত্ররাও ত্যাগ করে। সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচন দিলে তা গ্রহণযোগ্য হবে না, বলছে এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণার দিকে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে সরকার নির্বাচনের দিকে যদি অগ্রসর হয়, সেটা যে গ্রহণযোগ্য হবে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের 2য় দফায় 19তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপি সদস্য সচিব এই কথাগুলো বলেন। এনসিপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে এরকম একটা টাইমলাইন অনেক আগেই বলছে। আমরা মনে করি নির্বাচনের আগে বিচার সংস্কারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা, নির্বাচনের জন্য মাঠ প্রশাসনের নিরপেক্ষতা এবং একই সঙ্গে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণার দিকে যেতে হবে। অবশ্যই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পরে নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে। আক্তার হোসেন বলেন, এর আগে প্রধান উপদেষ্টা লন্ডনে বসে যখন একটি বিবৃতি দিয়েছিলেন, তখন আমরা তার প্রতিবাদ করেছিলাম। যদি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করেই সরকার নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেটা যে গ্রহণযোগ্য হবে না তা বলার অবকাশ রাখে না। এনসিপি সদস্য সচিব বলেন, যারা বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করেছেন, এই ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই যদি সরকার নির্বাচনের মতো বিষয়কে খোলাসা ও সুনির্দিষ্ট করতে শুরু করে, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি আমরা পুনর্বিবেচনা করব। আলোচনায় অংশ নেয় বিএনপি বাংলাদেশ, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণসংহতি আন্দোলন সহ 30টি রাজনৈতিক দল। ভোটের জন্য 1.5 লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে, বলছেন প্রেস সচিব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে 2য় মিটিং অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বৈঠকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে। শফিকুল আলম বলেন, ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে। পুলিশের আইজি মহোদয় বলেছেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে 1.5 লাখ পুলিশের ট্রেনিং হবে নির্বাচন উপলক্ষে। নির্বাচনকে সামনে রেখে প্রচুর মিস ইনফরমেশন অলরেডি সার্কুলেট হয়েছে। সামনে এটা আরও বাড়তে পারে। এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার হবে, যেখানে এই মিস ইনফরমেশনগুলো আমরা ডিফাইন করতে পারবো। সেটি ক্রিয়েট করার চিন্তাভাবনা করা হয়েছে। এটা নিয়ে অনেক বিশদ আলোচনা হয়েছে। শফিকুল আলম বলেন, সামনে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে। কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা এরকম একটা মিটিং করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে 2য় মিটিং হলো। এই মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত এসেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।